আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? ওকে, যেহেতু শুনতে পাচ্ছ তাহলে আমরা আজকের ক্লাস শুরু করতে পারি। আজকের ক্লাসে আজকে আমি একটু অল্প কিছু টপিক পড়াবো। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, এটা আগে জানিয়ে রাখি। আর একটা কথা, সেটা হলো আজকে কিন্তু আমরা 50টা কোশ্চেন করেছিলাম। আমি বলেছিলাম তোমাদের যে এখন থেকে 50টাই হবে। আসলে প্রশ্ন করতে করতে আর প্রশ্ন পাওয়া যায় না বইয়ের পাতাগুলোতে। তো আমি যদি সবগুলো লাইন থেকে প্রশ্ন করে 50টা ফিল আপ করে দিই, মানে 25টা ফিল আপ করে দিই, তো তোমাদের যেটা মনে হবে যে মনে হয় এই লাইনগুলো থেকেও প্রশ্ন হয়, তখন তোমরা কিন্তু ওটাও পড়তে যাওয়া। তখন দিন শেষে পড়াগুলোর সংখ্যা কিন্তু বেড়ে গেল, প্রত্যেকটা লাইনে পড়তে হলো। তো এটা একটা বিপজ্জনক ব্যাপার আর কি। এই জন্য মাঝে মাঝে আমি অল্প প্রশ্ন করি। যেমন এই চ্যাপ্টারে যতটুকু ছিল এতটুকু থেকে সর্বোচ্চ 10টা প্রশ্ন করা যায়, এর থেকে বেশি প্রশ্ন আসে না। তো যাই হোক, আমরা 25টা প্রশ্ন করেছি, টোটাল 50টা আমরা নেক্সট টাইমে করব। আর আজকে ভুলের পরিমাণ সব থেকে কম ছিল, তবে একটা প্রশ্নে না শব্দটা ছিল না। বীজ হয় না যেসব উদ্ভিদের, তাদের ক্ষেত্রে মাইক্রো প্রপাগেশন করা যেতে পারে। তো বীজ উৎপন্ন হয় লিখে আমি দাঁড়িয়ে দিয়েছি। তো এটা নেক্সট টাইমে আমরা এই ভুলটাও কমিয়ে আনবো। তো যাই হোক, দেখো আজকে আমরা পড়বো জিন প্রকৌশলের। আজকে একেবারে আমরা রিকম্বিনেশন পড়বো। তো প্রথমে আমি টপিকটা লিখি, জিন প্রকৌশল। জিন প্রকৌশল মানে কি? প্রকৌশল মানে হচ্ছে যে কোনো ধরনের নতুন কিছু তৈরি করা, কোনো একটা মানে ঘটনা ঘটিয়ে আর কি নতুন কিছু তৈরি করা। তো সামনে যেহেতু জিন আছে, তাহলে আজকে কিন্তু আমরা একেবারে প্রথম দিনে কিন্তু আমরা সরাসরি কোষ নিয়ে এসে নতুন একটা উদ্ভিদ জন্ম দিয়েছিলাম, তাই না? ওই এক্সিলারি মুকুল বা কক্ষ মুকুল, কিংবা একটা ভাজক টিস্যু শীর্ষ থেকে নিয়ে আসছি, কিংবা একটা কোষ নিয়ে এসে দেহকোষ থেকে আমরা আরেকটা কোষের সাথে মিক্স করে দিয়েছি। তো আজকে কিন্তু আমরা কোষ দিচ্ছি না, সাইটোপ্লাজম দিচ্ছি না, আমরা সরাসরি একেবারে নিউক্লিয়াসের ভেতরে গিয়ে যে ডিএনএ আছে সেই ডিএনএতে যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো নিয়ে আজকে আমরা কাজ করব। তো আজকে কিন্তু আমরা এই চ্যাপ্টারে আরেকটু ডিপে চলে গেলাম। তো তোমরা তো জানোই যে জিন মানে কি। জিন হচ্ছে ডিএনএ এর তথ্য। তথ্য কি, ওখানে যে ট্রিপলেটগুলো আছে এগুলাই আর কি। ট্রিপলেটগুলো আছে এগুলাই, যেমন ওই যে ক্ষারগুলো আছে না, ক্ষারকগুলা এগুলাই, এ টি টি এ এ টি সি জি এগুলাই আর কি। যে আমরা কেটে কেটে এগুলা একটু নাড়াচাড়া করবো, করে আমরা নিজেদের মতো করে সাজাবো আর কি। তোমার যেমন দরকার তুমি তেমন করলা। দেখো একটা সময় যখন আমরা ওই যে সিল বানাইতাম না, তো সিল বানানোর জন্য কি হতো, সিল বানানোর দোকানগুলোতে ক, খ, গ, ঘ এই বর্ণগুলো থাকতো। তো তারা খুঁজে 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 বের করে নিয়ে জ নিল একটা, রস্যই একটা নিল, দন্তমা একটা নিল, নেওয়ার পর দুইটা সাজালো। ছিল কিন্তু সবগুলো বর্ণই, সবগুলো মাত্রা ছিল। খুঁজে নিয়ে আসলো, কারণ তার দরকার জিন শব্দটা, তার তো রাজীব শব্দের দরকার নাই, জীব শব্দের তো তার দরকার নেই। তো আমরাও কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে বা জিন প্রকৌশলে এই কাজটাই করি, আর কিচ্ছু করি না। কেন করি আমরা একটু পরে দেখছি। তো ধরা যাক এটা একটা ডিএনএ দ্বিসূত্রক। তো তোমার দরকার যে এই জায়গা থেকে এই জায়গায় যে জিনটা আছে, এই যে তথ্যটা আছে, এই তথ্যটাই ইনসুলিন উৎপন্ন করে। এখানে যে অংশটা আছে এটা অন্য কোনো আরেকটা প্রোটিন তৈরি করে, ধরা যাক এটা গ্লুকাগন তৈরি করে, ধরা যাক। তো তোমার দরকার ইনসুলিনের, কারণ পৃথিবীতে ডায়াবেটিস রোগীর পরিমাণ বেড়ে গেছে, তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমার ইনসুলিনের দরকার।
তো তুমি যদি এখন চাও যে অনেক পরিমাণ ইনসুলিন তৈরি করব, তাহলে কি করবা তুমি? এই অংশটুকু মাঝখানে কেটে নিবা, কেটে নিয়ে ফেলে দিবা, ফেলে দিয়ে এই অংশটুকু নিবা, এখন শুধু ইনসুলিনই তৈরি হবে, রাইট? এই জিনটা শুধুমাত্র ইনসুলিন তৈরির তথ্য দিবে। কারণ তোমরা তো জানোই যে ডিএনএর একটাই কাজ, সেটা হলো প্রোটিন তৈরি করা। কি তৈরি করা? প্রোটিন তৈরি করা। ইনসুলিন যেহেতু একটা হরমোন, তাহলে আমরা দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে প্রোটিন হরমোন। কি হরমোন এটা? প্রোটিন হরমোন। তোমরা তো জানোই যে হরমোনগুলা প্রোটিন দ্বারা তৈরি হতে পারে, আবার অন্য কিছু দ্বারাও তৈরি হতে পারে, কিন্তু এনজাইমগুলো সবসময় প্রোটিন। এনজাইম যেটাই নিবা সেইটাই প্রোটিন। তাহলে ইনসুলিন একটা পেলাম যেটা হরমোন, প্রোটিন। তাহলে এখন আমরা একটু জেনে রাখি যে লিপিড হরমোন কি কি আছে। লিপিড হরমোন হচ্ছে যৌন হরমোনগুলা। যৌন হরমোনগুলাকে লিপিড দ্বারা তৈরি করা হয়, রাইট? যেমন পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন আছে, মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন আছে, প্রোজেস্টেরন আছে। এগুলা হচ্ছে যৌন হরমোন, মানে পুরুষ এবং স্ত্রী ভেদে এরা আলাদা আলাদা। বোঝা গেল? বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করছে। তো আমরা প্রোটিন হরমোনের কথা বলি। জিন থেকে যেহেতু প্রোটিন হয়, তো আমাদের দরকার একটা প্রোটিন তৈরি। ডিএনএ থেকে আমরা কেটে নিলাম। ওকে, ভেরি গুড। নেওয়ার পর তোমার তো দরকার অনেকগুলা, তাহলে কি করবা? তুমি এই জিনিসটাকে মাল্টিপ্লাই করবা, রাইট? তো দেখো, মানুষের যে অগ্নাশয় আছে, অগ্নাশয় একটা ছোট্ট অঙ্গ, এখানে কোষও লিমিটেড। তো তোমার তো দরকার হচ্ছে, ফোনগুলো কি বন্ধ করা যাবে? এটা কোথায় কল আসছে? এক্সট্রিমলি সরি, 1 সেকেন্ড, ডোন্ট ডিস্টার্ব করে রাখো। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? মাঝখানে কি ব্রেক হয়েছে কিনা? আমাদের কয়েকদিন থেকে পরীক্ষার রেজাল্ট দেওয়া হচ্ছে না ভাই, মানে কি? পরশু দিনে পরীক্ষার রেজাল্ট পাও নাই তোমরা? এই পরশু দিনে পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়নি? হ্যাঁ, কবে? রেজাল্ট দেওয়া হয়নি মানে কি? কি বলে? একদিন যদি রেজাল্ট না হয়ে যায়, তোমরা কমপ্লেন আমাকে জানাবা। আমি জানি না যে রেজাল্ট দেওয়া হয় না, এটা তো আমার কাজ, যেহেতু মানে দেখা আর কি। তো আমি ভুলেই গেছি যে রেজাল্ট দেওয়া হয় না তোমার। কি ভয়ানক কথা বলে এরা। আচ্ছা, আমি দেখতেছি এই বিষয়টা। তো আমি একটু বেশি কথা বলতেছি, বেশি কথা বলার তো কারণ আছে, তোমরা তো জানোই। তোমরা পড়ছো, তোমরা সব কিছু জানো এখানে। তো আমাদের মাল্টিপ্লাই করতে হয়। মাল্টিপ্লাই করতে গেলে আমরা কিন্তু এই জিনটাকে এখন মানুষের অগ্নাশয় দিতে পারি না। অগ্নাশয় দিলে কি হবে? ওখানে ওই অল্প কয়েকটা কোষ আমার জন্য শুধুমাত্র সেই ইনসুলিন তৈরি করতে পারবে, কিন্তু 10 জনের জন্য তো ইনসুলিন দরকার। তাহলে সব থেকে ভালো হয় কি, এমন একটা কোষে দেবো যে কোষটাতে দেওয়ার পর খুব দ্রুত ওরা বিভাজন হয়, হয়ে অনেকগুলো কোষ তৈরি করবে, লাখ লাখ কোটি কোটি কোষ তৈরি করবে, লাখ লাখ কোটি কোটি পরিমাণে ইনসুলিন তৈরি হবে। কারা? ব্যাকটেরিয়া। এই কাজটা কে করবে? ব্যাকটেরিয়া। দেখো, যেহেতু আমরা এই জিনিসটাকে ব্যাকটেরিয়ার শরীরের ভেতরে ঢোকাই দিচ্ছি, ব্যাকটেরিয়া তার সংখ্যা বৃদ্ধি করতেছে, সাথে সাথে কিন্তু এই ডিএনএর সংখ্যা বাড়তেছে। তাহলে ডিএনএ থেকে যেহেতু প্রোটিন হচ্ছে, তাহলে বেড়ে যাওয়ার অনেকগুলো ডিএনএ হয়েছে, অনেকগুলো প্রোটিন তৈরি হচ্ছে। প্রোটিন মানে ইনসুলিন। তো যাই হোক, ব্যাকটেরিয়া যেহেতু এটাকে বহন করছে, এই জন্য ব্যাকটেরিয়াকে কি বলা হয়? বাহক। বাহকের বায়োলজিতে একটা টার্ম আছে, এটার নাম হচ্ছে ভেক্টর। ফিজিক্সের ভেক্টর আর এই ভেক্টর সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাহলে বাহক মানে কি? ভেক্টর। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, যারা ভেক্টর, সেখানে কি ঘটে আসলে? তুমি কাউরে পিঠের মধ্যে একটা ইট তুলে দিলা, সে 10 কিলোমিটার গেল, গিয়ে ইটটা তোমার নামাই দিল। এই পুরো যাত্রাপথে কি কি ঘটনা ঘটতে পারে দেখো। ইটের গায়ে যে ধুলো বালিগুলো আছে তোমার শরীরে লাগতে পারে, তোমার শরীরের ঘামটা ইটের গায়ে লাগতে পারে। এই পুরো যাত্রাপথে ইট দ্বারা তুমি কিন্তু ক্লান্ত হয়ে যাবা। তার মানে ইটটাকে তুমি নিয়ে যাচ্ছ, যাওয়ার সময় ইটটা কিন্তু তোমাকে ক্লান্ত করলো, তোমার শরীরে কিছু ধুলো ভরিয়ে দিল, রাইট?
তাহলে এই ডিএনএটা যখন আমরা ব্যাকটেরিয়ার ভেতরে দেবো, ব্যাকটেরিয়ার কিন্তু একটা চেঞ্জ আসবে। যতক্ষণ চেঞ্জ আসছে না ততক্ষণ আমরা এটাকে ভেক্টর বলতে পারবো না। কিছু বোঝা গেল? এই যে ম্যালেরিয়ার জীবাণুটা মানুষের শরীরে রোগ সৃষ্টি করে, মানুষ কিন্তু ওর কিন্তু টার্গেট কিন্তু মানুষের শরীর না, ওর টার্গেট হচ্ছে একটা মশকির শরীর। তো মশকের শরীরে খাইতে খাইতে একটা সময় খাবার থাকে না, এই জন্য মানুষের শরীরে আসে, খেয়ে একটু সংখ্যা বৃদ্ধি করে আরও ছড়া যায়। খেয়াল করে দেখো, সে কিন্তু এসে চুপচাপ খায়নি, সে কিন্তু আমাদের শরীরে একটা ক্ষতি করছে। কি তৈরি করছে? ম্যালেরিয়া জ্বর তৈরি করছে, আমাদের রক্তকণিকাগুলোকে মেরে ফেলছে, যকৃৎটাকে মেরে ফেলছে। তাহলে ভেক্টরের একটাই শর্ত, সেটা হচ্ছে কোনো কিছু যদি আমি ভেক্টর হই, আমার ক্ষতি হবে আমার শরীরের। কেন ক্ষতি হবে? কারণ এই যে জিনিসটা আমার শরীরে আছে এর নিজের কিছু চেঞ্জ হবে, এর জন্য কিন্তু আমার ক্ষতি হবে। বাদ দাও, অনেক কথা বলছি আমরা। ওকে, এই জিনটা থেকে আমরা কেটে একটুকু একটুকু ফেলে দিলাম, সামনে একটুকু ফেলে দিলাম। এইটা নেওয়ার পর তোমার শরীরে একটা জিন আছে, তোমার শরীরে যুক্ত করা হলো এই জায়গায়। তাহলে দেখো এটা নতুন যুক্ত হলো। এখন তোমার শরীরে কি চেঞ্জ আসলো কি না? চেঞ্জ আসলো। তাহলে তুমি, তোমার শরীরে চেঞ্জ আসলো, তাহলে তুমি একটা প্রাণী, তোমার শরীরটা এখন চেঞ্জ করা হয়েছে, মডিফাই করা হয়েছে। কি মডিফাই করা হয়েছে? জিন মডিফিকেশন করা হয়েছে। তাহলে তুমি কিন্তু এখন জেনেটিক্যালি মডিফাইড অ্যানিমেল, রাইট? তাহলে এই জিনিসটা আমরা যদি কোনো অর্গানিজমকে বা কোনো কিছুকে দিই, তাহলে ওইটাকে এখন বলবো আমরা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এটা আমরা কেমনে তৈরি করছি? ইঞ্জিনিয়ারিং করে, রাইট? তাহলে এখন অর্গানিজমটাকে কিন্তু জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম ছাড়াও কিন্তু বলা হয় জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। ক্লিয়ার? এইটাকেই কিন্তু আবার বলা হচ্ছে ট্রান্সজেনিক অর্গানিজম। ট্রান্সজেনিক অর্গানিজম। নতুন এই অর্গানিজমের শরীরে নতুন আমরা জিন দিয়েছি কোনো একটা জায়গা থেকে ট্রান্সফার করে, রাইট? তো এই তিনটা টার্ম মনে রাখতে হবে, যাহাই জিএমও, তাহাই জিইও, তাহাই টিও। ক্লিয়ার? এটা পরীক্ষায় আসে। শেষ। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল শব্দটা কিন্তু 1951 সালে প্রথম ব্যবহার করা হয়। উইলিয়ামসন বলে একজন একজন হচ্ছে সায়েন্স ফিকশন রাইটার ছিলেন, ড্রাগনস আইল্যান্ড বলে একটা বই লিখেছেন, ওই বইটার মধ্যে সর্বপ্রথম এটা ব্যবহার করেছেন শব্দটা। তো এই জন্য ওনাকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দের প্রবর্তক। এটা জানতে হবে, এই চ্যাপ্টার থেকে সায়েন্টিফিক সবগুলো পড়তে হবে। ওকে, এবার দেখি আমরা জিন ক্লোনিং কী জিনিস। এটুকু কাটছো, কেটে একটা ব্যাকটেরিয়া শরীরে দিয়ে দিছো, তার ডিএনএ এবং এই ডিএনএ যোগ কইরা। তাহলে এটা একটা ট্রান্সজেনিক অর্গানিজম, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কিংবা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, রাইট? তো দেখো, এ কিন্তু নিজের এখন সংখ্যা বৃদ্ধি করবে, 2টা 4টা এইভাবে, সেম জিন। কি জিন? সেম জিন। তাহলে এইটার ক্লোন মনে হচ্ছে না? এইটার ক্লোন এইটা না, এইটা ক্লোন এইটা না। কিসের ক্লোন হলো? দেহের ক্লোন হলো না জিনগুলোর ক্লোন হলো? জিনগুলোর ক্লোন হলো। তাহলে এটাকে বলা হয় জিন ক্লোনিং। তাহলে আমরা জিন ক্লোনিং বলে নতুন একটা টার্ম পেলাম। শেষ। আচ্ছা, তোমরা একটু কমেন্টে আনসার দাও তো। এই শব্দ দুইটা কি? রিকম্বিনেন্ট ডিএনএ আর ডিএনএ রিকম্বিনেশন।
এই শব্দ দুটো কি? এ এবং বি, দুই শব্দে আনসার করব, বা এক শব্দে আনসার করব। কই তোমাদের কমেন্ট কই? টাইমলেস হান্টার, মোহাম্মদ তানভীর হোসেন, টাইমলেস হান্টার, সেম কমেন্ট। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট এগুলা। অটোক্ল্যাভ আর অটোক্ল্যাভিং কি, রিকম্বিনেন্ট ডিএনএ কি, আর ডিএনএ রিকম্বিনেশন কি। এটা হচ্ছে প্রক্রিয়া। দেখো, যেদিন থেকে শন চিনছ সেদিন থেকে আর প্রবলেম হওয়ার কথা না, রাইট? ওসিস, শন, এগুলো হচ্ছে প্রক্রিয়া। রিকম্বিনেন্ট ডিএনএ মানে এটা হচ্ছে ডিএনএটা, এটা আগের ডিএনএটা না, নতুন ডিএনএ, এটা নতুন ডিএনএ। আগে ছিল এরকম ডিএনএ, পরে তুমি আর একটা ডিএনএ কাইটা নিয়ে আসছো এখানে। তাহলে দেখো এটা কি হয়েছে, নতুন করে কম্বিনেশন হয়েছে এখানে, নতুন করে সে সজ্জা হয়েছে, নতুন করে সে সেজে গেছে। তাহলে এটা হচ্ছে রিকম্বিনেন্ট। জিনিসটা তো ডিএনএ, এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। আর তুমি যে ঘটনাটা ঘটাইলা যেভাবে, এইটাই হচ্ছে শন বা ডিএনএ রিকম্বিনেশন। ক্লিয়ার? এখন আমরা পড়বো প্লাজমিড। লুক, প্লাজমিড, এই যে প্লাজম এখানে আছে, প্লাজম বলতে বোঝানো হয় এটা সাইটোপ্লাজমে থাকে। ওকে, তাহলে প্লাজমিড জিনিসটা কোথায় থাকে? সাইটোপ্লাজমে। কার সাইটোপ্লাজমে থাকে? এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে থাকে। এই যে দেখতেছো এটা, তো এটা নতুন একটা জিনিস, আমরা এর আগে কখনো দেখি নাই। যখন ব্যাকটেরিয়ার গঠন পড়েছিলাম শুধুমাত্র তখন দেখেছিলাম, এরপর আমরা এটা দেখি নাই। তো বলে রাখি, ব্যাকটেরিয়া কি কোষ? আদি কোষ না প্রকৃত কোষ? আদি কোষ। তার মানে এর কি নাই? এর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনটা নাই, আর ভেতরে হচ্ছে ক্রোমোজোম নাই, রাইট? নিউক্লিয়ার মেমব্রেন নাই, কারণ আদি কোষ মানে কি? আদি যারা, তারা তো কাপড় চোপড় পরতো না, মেমব্রেন নাই। এরপর চলে আসি আমরা, বইয়ের মধ্যে কিন্তু বারবার এরকম করে বলা আছে যে এটা একটা ক্রোমোজোম। এটা ক্রোমোজোম নয়। আদি কোষে ক্রোমোজোম থাকে না, আদি কোষে থাকে ডিএনএ, শুধু ডিএনএ। ডিএনএর সাথে যতক্ষণ প্রোটিন যুক্ত হচ্ছে না ততক্ষণ এটা ক্রোমোজোম নয়, এদের প্রোটিন নাই। তবে ডিএনএ কে কি বলা হয়? আদি ক্রোমোজোম। কারণ ডিএনএটার সাথে যদি আমরা কখনো প্রোটিন যুক্ত করি তখনই এটি ক্রোমোজোম হয়। যেহেতু এটা নাই, তাহলে বলতে পারি যে প্রোটিন যুক্ত হওয়ার আগের দশায় সে আছে, মানে আদি অবস্থায় আছে। তাহলে ব্যাকটেরিয়াতে কি থাকে? আদি ক্রোমোজোম থাকে। তাহলে এইটার সাথে আমাদের কোনো কথা নাই। আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। ক্লিয়ার? এটার নামই হচ্ছে, এইটার নামই হচ্ছে প্লাজমিড। তাহলে একটু দেখো এটা দেখতে কেমন, চক্রাকার বা বৃত্তাকার, রাইট? কোথায় আছে? সাইটোপ্লাজমে আছে, রাইট? তাহলে আমরা কয়েকটা বৈশিষ্ট্য এখান থেকে পাচ্ছি। চক্রাকার বা বৃত্তাকার। দুই নাম্বার হচ্ছে, আমরা তো জানি
প্লাজমিড হচ্ছে একটা ডিএনএ, যেহেতু তাহলে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, এইভাবে থাকে এটা। বোঝা গেল? একটু বৃত্তাকার নেই, আমি বৃত্তাকার আর্ট করতে পারলাম না, বাট দ্বিসূত্রক একটা ডিএনএ হলো এটা। এইটাকে জুম করলে এরকম লাগে, বোঝা গেল? তাহলে দ্বিসূত্রক। 3, তোমাকে যদি কখনো বলে খড়ের গাদা থেকে আমাকে 10টা সূচ খুঁজে এনে দাও, আমি ওখানে ফেলে দিয়েছিলাম, তুমি কিন্তু জীবনেও খড়ের গাদায় যাবো না। কিন্তু তোমার যদি কখনো বলে এই যে 4-5টা খড় পড়ে আছে, ওখানে আমার 10টা সূচ পড়ে আছে, নিয়ে আসো, তুমি কিন্তু যাবা, কারণ 4-5টা খড় উল্টালেই তুমি সূচগুলো পেয়ে যাবা, রাইট? খড়ের গাদা এটা পাবা না। তাহলে তুমি যে এখানে এটা দেখছো, এই ডিএনএতে কিন্তু অল্প পরিমাণ জিন থাকে। তুমি যদি একটু জুম করে দেখতে পাও, এখানে এটা, এখানে এটা, এখানে এটা, এখানে এটা, বাহ, আর নাই। বাট এইটাতে যদি যাও, লাখ লাখ কোটি কোটি, অনেক। তো তোমার জন্য সুবিধা কোনটা? যেখানে মানুষ কম, সেখানে আমরা খুব সহজেই পড়ালেখা করতে পারি, কাজ করতে পারি। তাহলে এখানে অল্প জিন থাকে। ক্লিয়ার? ওজন বলা আছে 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। ওজনটা তোমরা পড়ে নিবা। আর 4 নাম্বার হচ্ছে, তুমি যদি কখনো এটাকে কাটতে চাও, তাহলে তোমাকে রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করা লাগবে। কাটলা, এখন আমি একটু রেস্ট্রিকশন এনজাইম নিয়ে কথা বলি। রেস্ট্রিকশন এনজাইম, দেখো, রেস্ট্রিকশন মানে হচ্ছে বাধা দেওয়া, রাইট? ঠিক কিনা? তার মানে এই যে এটা একটা, ধরা যাক ডিএনএ, তুমি এই পাশে যাচ্ছ, যেতে যেতে হঠাৎ করে তোমাকে বাধা দেওয়া হলো এখানে, তাহলে এখানে তুমি কেটে দিলা। তুমি রিড করতেছো 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 গিয়ে তুমি বুঝতে পারলা যে এই জায়গায় হচ্ছে লাইন, তাহলে এখানে গিয়ে আবার তোমাকে বাধা দেওয়া হলো, মানে তুমি বাধা পেলা আর কি, কেটে দিলা। তাহলে তুমি চাইলে এই অংশটাকে ব্যবহার করতে পারবা। তাহলে রেস্ট্রিকশন শব্দের অর্থ হচ্ছে বাধা দেওয়া আর কি। তো এখানে বাধা আর ওখানে বাধা, তুমি এই জায়গায় কাটতে পারবা, দুনিয়ার আর কোথাও কাটতে পারবা না। এই জিনিসটা কি? এটা একটা এনজাইম। তাহলে ডিএনএ কে কাটা হয় কি দ্বারা? রেস্ট্রিকশন এনজাইম দ্বারা। এবার চলে আসি রেস্ট্রিকশন এনজাইমের একটা নাম আছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এই যে দেখো, রেস্ট্রিকশন এনজাইমগুলোর নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এজ আছে না এখানে? এজ মানে হচ্ছে এনজাইম। 2, এখানে নিউক্লিয়ে আছে না? নিউক্লিয়ে মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তোমরা তো জানো ডিএনএ এবং আরএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে এই জিনিসটা দ্বারা আমি নিউক্লিক অ্যাসিডের উপর কাজ করতে পারবো, রাইট? কি কাজ করতে পারবো? কাটতে পারবো। রেস্ট্রিকশন মানে কাটার প্রক্রিয়া। অ্যান্ডো শব্দের অর্থ কি? অ্যান্ডো শব্দের অর্থ হচ্ছে মাঝখানে। অ্যান্ডো শব্দের অর্থ কি? মাঝখানে। এই যে ধরা যাক এটা হচ্ছে ডিএনএ, বইয়ের মতো করে আমি আর্ট করলাম। তো ডিএনএ করে কি? এই যে এগুলো কাটতে পারে, এগুলো কাটতে পারে। তো তোমরা তো জানোই যে একটার সাথে আর একটা ফসফোডাইএস্টার দ্বারা বাধা থাকে। একটা বেইজের সাথে বা একটা নিউক্লিওটাইডের সাথে পরে নিউক্লিওটাইডটা ফসফোডাইএস্টার বন্ধন থাকে, সে করে কি? মাঝখানে গিয়ে কেটে দেয়। অ্যান্ডো, এটা তো নিউক্লিক অ্যাসিড, তাহলে নিউক্লিক অ্যাসিডটার অ্যান্ডো মাঝখানে কেটে দিতে পারে। এটি হচ্ছে অ্যান্ডো নিউক্লিক, যেহেতু এনজাইম নিউক্লিয়েজ কাটে যেহেতু, এই জন্য এর নাম হচ্ছে রেস্ট্রিকশন অ্যান্ডোনিউক্লিয়াস। তো রেস্ট্রিকশন অ্যান্ডোনিউক্লিয়াসের নামগুলো পড়তে হবে তোমাদের। শুধু আমি ছোট্ট কয়েকটা কথা বলি এখানে। আচ্ছা, BAM 3, হিন্দ আই, তারপর হচ্ছে ইকো R1,
হিন 3 না ব্যাম 1 সম্ভবত, বইটা দাও তো। এটা এগুলো কেন এরকম নাম করা হয় এটা আমি একটু তোমাদের কারণটা মিনিংটা বলি, বইটা দাও তো। রিকম্বিনেন্ট ডিএনএ হলো জিনের গাঠনিক পরিবর্তন, আর ডিএনএ রিকম্বিনেশন হচ্ছে গঠনের প্রক্রিয়া। ও আচ্ছা, আমি যে প্রশ্নটা করেছিলাম ওইটা হচ্ছে আনসার দিয়েছে তারা। আজকে কি দেরিতে দেরিতে আনসার আসছে মহিবুল্লাহ? আচ্ছা, ব্যাম এই চাই। H1 হিন্দ 3 ইকো আরআই আর 1। তোমাদের বইতে রেস্ট্রিকশন এনজাইমের কিছু উদাহরণ দেওয়া আছে, তো উদাহরণের জায়গায় এই নামগুলো দেওয়া আছে। এগুলো আসলে কি জিনিস দেখো, এখানে কয়েকটা পার্ট আছে। এক, এইটা হিন, এইটা এইটা আর এইটা। কয়টা করে পার্ট আছে এখানে? দুইটা করে পার্ট আছে। দুই, প্রথম যে পার্টটা থাকে, প্রথম যে পার্টটা থাকে এই পার্টে আবার দুইটা করে পার্ট আছে। দেখো, আমরা একটাতে দেখবো, একটাতে দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কারণ বাকিগুলোর নাম বইয়ের মধ্যে দেওয়া আছে। ইকোটা দেখো, এই যে ইটা দেখো বড় হাতের দেওয়া আছে, এগুলো দেখো ছোট হাতের দেওয়া আছে। দেখেই কিন্তু আমরা নমেন ক্লাচারের কথা মনে করতেছি, রাইট? নমেন ক্লাচার মানে হচ্ছে নামকরণ। নামকরণের ক্ষেত্রে কি হয়, প্রথম যে জেনাসটা থাকে এটা বড় হাতের বর্ণ দ্বারা শুরু হয়, রাইট? স্পেসিস যেটা থাকে সেটা কিসের? ছোট হাতের বর্ণ। লুক, ইতে হচ্ছে ইসরেশিয়া, সিওতে হচ্ছে কোলাই, আর1 হচ্ছে এটা একটা স্ট্রেন, কারণ ইস্টেশিয়া কোলাইয়ের বিভিন্ন ধরনের স্ট্রেন পাওয়া যায়। এখন কোভিডের সময় চলছে, বাংলাদেশ বলো পৃথিবীতে বলো যেখানে যাবা একসাথে নানা ধরনের স্ট্রেন পাওয়া যাচ্ছে। সবগুলো কিন্তু SARS-CoV-2, রাইট? SARS-CoV-2 গুলো পরিবর্তন হচ্ছে বিভিন্নভাবে, সবগুলোই কিন্তু SARS-CoV-2। তো যখন যে যেটা পাচ্ছে তখন সেটার নাম সে রেখে দিচ্ছে। তাহলে কিন্তু আমরা সাথে সাথে বুঝবো যে আমেরিকাতে পাওয়া একটার সাথে এটা মিলে আছে, ওইটার নাম কি? অমুক, তাহলে এটার নাম অমুক। নামকরণ করা হয়, যেমন যেমন চেঞ্জ তেমন তেমন নাম। তাহলে এগুলো হচ্ছে স্ট্রেন, লাস্টেরগুলো হচ্ছে স্ট্রেন। ওকে, এই যে যেমন HIN ফার্স্ট পার্ট, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা D3 হচ্ছে তার একটা স্ট্রেন। স্ট্রেন মানে হচ্ছে একটা আলাদা নাম। এগুলা সায়েন্টিস্টের নাম অনুসারে আসে, প্লেসের নাম অনুসারে আসে, তারপর হচ্ছে কখন করছে নাম অনুসারে আসে, প্রেমিকার নাম অনুসারে আসে, বউয়ের নাম অনুসারে আসে। যার যেমন করে ইচ্ছা নাম করতে পারে। বোঝা গেল? তো এই হচ্ছে কথা। তো রেস্ট্রিকশন এনজাইম না, আমি আর একটু কথা বলি। রেস্ট্রিকশন এনজাইমগুলো কি করে আসলে? ধরা যাক এটা একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াকে ফাজ ভাইরাসগুলো কি করে? আক্রমণ করে। লোক, ফাজ ভাইরাসের এই যে শরীরের মধ্যে একটা ডিএনএ থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে, সে করে কি এটা অ্যাটাচমেন্ট হওয়ার পর পরে এই যে ভেতরে এখানে ছড়ায় দেয়। তাহলে এর একটা আছে, এর একটা আছে। ধরা যাক এইটার এইটার কথা আমরা বলি, আপাতত আদিক ক্রোমোজোমের কথা আমরা বলবো না। দেখো, ফাজ ভাইরাসটা যখন থাকে সে দুটো ঘটনা ঘটে। লাইটিক এবং লাইসোজেনিক চক্র তোমরা পড়ছো না? হতে পারে সে এখানে এসে এটা মেরে ফেলতে পারে। কি করতে পারে? মেরে ফেলতে পারে। কিভাবে? সে তার শরীর থেকে কিছু একটা ক্ষরণ করবে, করে এটাকে টুকরা 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 করবে। দেখেই কিন্তু আমাদের মনে হচ্ছে রেস্ট্রিকশন করা হচ্ছে, কাটা হচ্ছে, তাই না? তার মানে
ফাজ ভাইরাস আসলে রেস্ট্রিকশন এনজাইম ক্ষরণ করে, ঠিক না? আবার দেখো এই ঘরটা আসলে কার ঘর, ব্যাকটেরিয়ার না ভাইরাসের নিজের ঘর? ভাইরাস তো উপরেরটা, ব্যাকটেরিয়ার ঘর, তাই না? তো ব্যাকটেরিয়ার ঘর যেহেতু, তো ব্যাকটেরিয়া চিন্তা করছে আমি মরবো না, ওকে মারতে হবে, নিজেকে সেভ করতে হবে, তাহলে এটা ব্যাকটেরিয়ার প্লাজমিড। ব্যাকটেরিয়ার কি এটা? বৃত্তাকার দ্বিসূত্রক প্লাজমিড। সে করে কি? রেস্ট্রিকশন এনজাইম ক্ষরণ করে, করে এটাকে টুকরা 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 করে ফেলে। তাহলে প্রত্যেকটা ব্যাকটেরিয়ার শরীরের ভেতরে রেস্ট্রিকশন এনজাইম আছে, এক ধরনের থেকে একাধিক ধরনের। তার কাজ কি? তার কাজ হচ্ছে কখনো যদি ভাইরাস আক্রমণ করে তাহলে ভাইরাসের ডিএনএকে কেটে কেটে টুকরো টুকরো করে মেরে ফেলা। বুঝতে পারছো কেন তাদের রেস্ট্রিকশন এনজাইম থাকে? খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, রেস্ট্রিকশন এনজাইমগুলো জানে কোন জায়গায় কাটতে হবে। তাহলে ভাইরাসের ডিএনএতে তো সেম, তো সবার ক্ষেত্রে ক্ষারকগুলো, নিউক্লিওটাইডগুলো মোটামুটি সবার ক্ষেত্রেই সেম, বিভিন্নভাবে সজ্জিত হয়েছে। তো ভাইরাসে যে জায়গায় কাটতেছে, এই রেস্ট্রিকশন এনজাইমটাকে মানুষের কোষের ভেতরে দিয়ে দাও, সে কিন্তু মানুষের কোষ থেকে রিড করবে, নিউক্লিয়াস ক্রোমোজোম থেকে, ডিএনএ থেকে, যে এই জায়গাটার সাথে মিলতেছে। ভাইরাসেরও আমি ওই জায়গায় কাটতে পারি, মানুষের ক্ষেত্রেও ঠিক ওই জায়গায় কেটে দেয়। তাহলে বাহক যখন আমরা একটা নির্ধারণ করি ব্যাকটেরিয়ার ডিএনএ, আমরা যদি এখন একটা উদ্ভিদের ক্ষেত্রে চেঞ্জ করতে চাই তার ডিএনএ, দুটার ক্ষেত্রে সেম রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কেটে ফেলা হয়, নাকি একাধিক রেস্ট্রিকশন এনজাইম লাগে? সেম, ওটারও যেখানে কাটবা এটারও সেখানেই কাটবা, তাহলে একটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে হয়ে যায়। ব্যাকটেরিয়ার যে প্লাজমিডটা আছে সে কিছু রাসায়নিক পদার্থ উৎপন্ন করতে পারে। এদের নাম হতে পারে কোলিসিন, এদের নাম হতে পারে ভিব্রিওসিন। একটু দেখো, কোলিসিন নামটা দেখে আমরা দুইটা ধারণা পাই, এটা একটা প্রোটিন। কোলি শব্দটা দেখেই বুঝতে পারছি এটা ই কোলি। তাহলে এখন বলো তো, ই কোলি কোন ধরনের প্রোটিন তৈরি করে? অনেক ধরনের করে, তবে কোলিসিনটা করে, সে কিন্তু ভিব্রিওসিনটা করে না। কোলিসিনটা কি, প্রোটিন না লিপিড? প্রোটিন। ইকোলি তৈরি করছে, এটা একটা প্রোটিন। এর কাজ কি আসলে? এর কাজ হচ্ছে, এটা কিন্তু আসলে একটা অ্যান্টিবায়োটিক। কি এটা? অ্যান্টিবায়োটিক। তোমরা তো জানোই অ্যান্টিবায়োটিক কি করে? ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ভাইরাসকে মেরে ফেলে, ইন্টারফেরন। অ্যান্টিবায়োটিক কাকে মারে? ব্যাকটেরিয়াকে মারে। তাহলে এখানে একটা ইকোলি ব্যাকটেরিয়া আছে, সে কোলিসিন ক্ষরণ করতেছে, এগুলো বাইরে চলে আসবে। তাহলে আশেপাশে এর মতো যে ইকোলাইগুলো আছে, এর মতো যে ইকোলাই, দুর্বল ইকোলাই, ইকোলিসিনটা দিলে এই ব্যাকটেরিয়াগুলো সবগুলাই মারা যাবে। সে নিজেও কিন্তু ব্যাকটেরিয়া, একটু ভালো করে খেয়াল করো, সে কিন্তু নিজে তৈরি করছে কোলিসিন নামক অ্যান্টিবায়োটিক, সে কিন্তু মরে নাই, এরা মরতেছে। তাহলে দুর্বলদের আসলে জায়গা নেই। তুমি যদি একটা টিম গঠন করো, তুমি বলো তুমি দুর্বল, তুমি দৌড়াইতে পারবা না, তোমার সমস্যা আছে, শ্বাসকষ্ট আছে, তোমরা সরে যাও। তো এও কিন্তু সেম, কোলিসিন ক্ষরণ করে এগুলোকে মেরে ফেলে, সেন্সিটিভগুলোকে, সংবেদনশীলগুলোকে। ইকোলি কোলিসিন দ্বারা মারে। তাহলে ভিব্রিওসিন কে তৈরি করবে? ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি। তাহলে ভিব্রিও কলেরি থেকে ভিব্রিওসিন উৎপন্ন হয়। এটা কি? এটা একটা অ্যান্টিবায়োটিক, সে নিজে তৈরি করতে পারে। কাদেরকে মারে? তার সেম প্রজাতির যেগুলো দুর্বল তাদেরকে মেরে ফেলে। এই অ্যান্টিবায়োটিক দিয়ে সে মরে না, যারা মরে না তারা বেঁচে যাবে, যারা মরবে তারা মারা যাবে। এই হচ্ছে ঘটনা। তাহলে এখন বলো তো, ভিব্রিওসিন এবং কোলিসিন আদি ক্রোমোসোম তৈরি করে নাকি ডিএনএ তৈরি করে, মানে প্লাজমিড তৈরি করে? আদি ক্রোমোসোম থেকে তৈরি হয় না প্লাজমিড থেকে তৈরি হয়? প্লাজমিড থেকে তৈরি হয়। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো নাকি খুব কষ্ট হচ্ছে?
ব্যাপারটা ক্লিয়ার হলো না ভাই। যদি ব্যাকটেরিয়াতে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ভাইরাসের ডিএনএ কেটে ফেলে, তাহলে ফাস্ট ভাইরাস বংশবৃদ্ধি করে কিভাবে? বংশবৃদ্ধি এখন ঘটনা হচ্ছে কি, যে যত দ্রুত করতে পারবে এটা একটা ব্যাপার আছে, আর যে যত বেশি উৎপন্ন করবে। তো ওই যে একটা সময় ছিল না ডুয়াল লড়া, ইংল্যান্ডে এরকম ছিল যে একই মেয়েকে দুইজন পছন্দ করে ফেলছে। তো কার সাথে বিয়ে হবে, কার সাথে থাকবে মেয়েটা? তো এখন এটার একটা সুযোগ ছিল যে চলো আমরা ডুয়াল লড়ি। ডুয়াল মানে হচ্ছে দুইজন লড়া আর কি। দুইজন লড়া মানে হচ্ছে পিস্তল টিস্তল নিবে, নিয়ে দুইজন দাঁড়াবে পরস্পরের মুখে, দুজন পিস্তল পরস্পর দিয়ে তাক করবে, এটা নির্দিষ্ট সময় ঘন্টা বাজে, দুজন দুজনকে গুলি করবে, যে বেঁচে গেল গেল, যে মারা গেল সে মারা গেল। কিছু বোঝা গেল? তাহলে সমাপ্তি আর কি। তো এই ব্যাপারটা হচ্ছে ডুয়াল লড়ার মতো, অনেক জটিল ব্যাপার স্যাপার আছে। কারণ প্রত্যেকটা জিনিস তুমি যখন হচ্ছে মাইক্রোবায়োলজি নিয়ে পড়বা, তখন তুমি দেখবা যে এক একটা জিনিস তৈরি করা এত বড় বড় ধাপ, মেডিকেলে গিয়ে কিন্তু এগুলো পড়ানো হয় আমাদের মাইক্রোবায়োলজিতে। তারপর হচ্ছে ফার্মাকোলজিতে ওষুধগুলো কীভাবে কাজ করে, তো তখন এগুলো বিস্তারিত জানা যায়। আপাতত মনে রাখো এটাই, রেস্ট্রিকশন এনজাইম কিন্তু ভাইরাস তৈরি করতে পারে, নইলে ভাঙবে কিভাবে? শেষ প্লাজমিড, শেষ। প্লাজমিড থেকে কিন্তু প্রশ্ন হয়। স্বপ্রজননক্ষম মানে কি? মানে হচ্ছে সে কারো কোনো পাত্তা দেয় না, সে নিজে নিজে সংখ্যা বৃদ্ধি ঘটাইতে পারে। কিছু বুঝলা? তাহলে ব্যাকটেরিয়ার শরীরে যে প্লাজমিড থাকে সে হচ্ছে স্বপ্রজননক্ষম। প্লাজমিড ড্যাশ প্লাজমিড, 2 নম্বর হচ্ছে আর প্লাজমিড, কোল প্লাজমিড, বাংলায় দিয়ে দিই এটা। আশ্চর্য। দেখো বিভিন্ন ধরনের প্লাজমিড হতে পারে, তো এখানে 3টা দেওয়া আছে। অন্যান্য বই যদি আরও থাকে পড়ার দরকার নেই, এগুলো থেকে পড়লেই হবে, এর বেশি আসে না। তো একটু বলে রাখি, আর প্লাজমিড কি, কোল প্লাজমিড কি, এফ ও এফ ড্যাশ প্লাজমিড কি, বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে। এফ শব্দ অর্থ হচ্ছে ফার্টিলিটি, TLITY। এফ শব্দের অর্থ কি? ফার্টিলিটি। ফার্টিলিটি মানে কি? জনন বা প্রজনন, রাইট? তো এফ ও এফ ড্যাশ প্লাজমিড কি করে? যে ব্যাকটেরিয়াতে থাকে তাকে যৌন জননে সাহায্য করে, যৌন জননে সাহায্য করে। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে আর প্লাজমিড। আর প্লাজমিড মানে হচ্ছে রেজিস্ট্যান্ট প্লাজমিড। তাহলে সে কি তৈরি করতে পারে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল তৈরি করতে পারে। অ্যান্টিবায়োটিক দিলে তার উপর কোনো কাজ হবে না। তো বইয়ে একটা শব্দ লেখা আছে R6। 6 মানে হচ্ছে সে 6টা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট। কয়টা? 6টা। যে তুমি এই 6টা অ্যান্টিবায়োটিক দিলে তার উপর কাজ করতে পারবা না, তারা মেরে ফেলতে পারবা না, এটা তার স্পেশালিটি। কোল প্লাজমিড হচ্ছে কোলিসিন, তারপর হচ্ছে ভিব্রিও প্লাজমিড, ভিব্রিওসিন, এগুলো তৈরি করে। তো যাই হোক, এটা এই পর্যন্তই। তো কিভাবে আসলে জননে সাহায্য করে? তোমরা তো জানো যে এর হচ্ছে পিলি আছে প্লাজমিডের। প্লাজমিডের কি আছে? পিলি। পিলি মানে হচ্ছে হেয়ার লাইক প্রজেকশন, চুলের মতো তার গায়ে থাকে। তো কি হয় যে একটা ব্যাকটেরিয়া আর একটা ব্যাকটেরিয়া পাশাপাশি আছে, এই চুলের মতো, ওগুলো তো পেরেক আসলে, তো একটার গায়ে আরেকটা এরকম লেগে যায়। তো পাশাপাশি যদি লাগে তো পরস্পরের মাঝখানে একটা নালী তৈরি হয়, এটার নাম হচ্ছে কনজুগেশন নালী। বোঝা গেল? কনজুগেশন নালী। তখন কিন্তু এই প্লাজমিডগুলো আরেকটাতে ছড়ায় যায়, এখন যৌন প্রজনন হয়ে যায়, পরস্পর মিক্স হয়ে যায়, এটার সাথে ওনার মিল হয়ে গেল, যৌন প্রজনন হয়ে গেল। যৌন প্রজনন সাহায্য করা হচ্ছে
এফ এফ ড্যাশ প্লাজমিড। ঠিক আছে, তোমাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করো। প্রশ্ন থাকলে প্রশ্ন করো তাড়াতাড়ি। সারিয়া রুষা জিজ্ঞেস করেছ যে একটা আদিকোষের ক্ষেত্রে তার নিউক্লিওয়েড আছে, নিউক্লিওয়েড মানে হচ্ছে নিউক্লিয়াসের মতো আদিকোষে, যে এটা এরকম একটা ক্রোমোজোম আছে, আসলে একটা ক্রোমোজোম না, আদি ক্রোমোজোম, এটা ডিএনএ আসলে। তাহলে তার কেন আর একটা এরকম দরকার, রাইট? তুমি ভাবো তো, এটা মানুষের মানুষের ক্ষেত্রে কি আছে? নিউক্লিয়াস আছে। দেখো এখানে সরাসরি কিন্তু ক্রোমোজোম আছে। আবার মানুষের কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়ার ভেতরেও তো ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে কি আছে? ডিএনএ আছে। তো এটার একটা তো হাইপোথিসিস আছেই যে কেন মাইটোকন্ড্রিয়া এর ভেতরে প্রবেশ করলো। অ্যান্ডোসিম্বায়োসিস তো আমি পড়িয়েছিলাম যে এটা আসলে একটা ব্যাকটেরিয়া এখান থেকে এখানে প্রবেশ করছে। তো এইটা কি স্পেশাল? তো আমি একটা কথা বলে রাখি, তো এই সেম কোশ্চেনটা আমি আমার টিচারকে করছিলাম। তো আমার টিচার আমাকে প্রশ্ন জবাব দিয়েছিল এরকম করে যে এটা তো একটা তার হচ্ছে বাসার মধ্যে, ধরা যাক এটা হচ্ছে একটা গুদাম যেখানে সে টাকা পয়সা সব কিছু রাখে। তো গুদামের যদি চারপাশে এরকম কিছু না থাকে তাহলে কিছু জিনিস বাইরে চলে যেতেই পারে। তার ধারণা যে এখান থেকে এই ক্রোমোজোমটা তৈরি হয়েছে, আদি ক্রোমোজোম থেকে প্লাজমিড তৈরি হয়েছে। ঠিক আছে? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে প্লাজমিড ছিন্ন ভিন্ন হয়ে যায় বললেন, তাহলে ডিএনএ রিকম্বিনেশনে ছিন্ন ভিন্ন না করেই সুন্দর করে ডিএনএ এর অংশ কেটে নিচ্ছে কিভাবে? এটা এইভাবে দেখাই তো তোমাদের, এটা একটা ডিএনএ। তো তুমি একটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমে যেটা দিলা, তো রেস্ট্রিকশন সাইট বলে একটা আছে, বা রিকগনিশন সাইট বলে একটা জায়গা আছে। সে চিনতে পারে যে এই জায়গায় কাটতে হবে, এখান থেকে আমি যদি আবার এদিকে যাইতে থাকি তাহলে এখানে গিয়ে আমি কাটতে পারবো। এই জায়গাটা আর এই জায়গাটার নাম হচ্ছে রেস্ট্রিকশন সাইট বা কাটার জায়গা, কিংবা রিকগনিশন সাইট, মানে সে চিনতে পারে যে দুই জায়গা কাটতে হবে। তো এখন দেখো তো কয়টা হলো? একটা, এই জায়গার একটা হলো, দুইটা, এইটা একটা, তিনটা। এইটার এটা কি একই জিনিস না? এখন বলো তো, আগে তো নিরবিচ্ছিন্ন ছিল, এখন কি হলো? নিরবিচ্ছিন্ন নেই, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো এইটাই আসলে ছিন্ন ভিন্ন। তো ভাইরাসের ক্ষেত্রে যে ভাইরাল জিনোমটা থাকে খুব ছোট, কিন্তু ভাইরাল জিনোম কত বড়? ছোট। তাহলে ভাইরাল জিনোম থেকে যদি দুই চার জায়গায় সে কেটে ফেলতে পারে, তাহলে তার আর কোনো কাজ করার কোনো ক্ষমতা নাই। তারপর ডাইজেশন করে দেয়। কি করে দেয়? ডাইজেশন মানে ওইটাকে হচ্ছে মানে গলিয়ে দেয় আর কি। প্রথমে কাটে টুকরো টুকরো করে, তারপর গলিয়ে দেয়, ঘটনা শেষ। ভিব্রিওসিন দিয়েও কি কোল প্লাজমিড সৃষ্টি হবে? আমার মনে হচ্ছে প্রশ্নটা তুমি একটু উল্টো করে করছো, যে কোল প্লাজমিড থেকে কি ভিব্রিওসিন তৈরি হবে কিনা। কোল প্লাজমিড থেকে কোলিসিন তৈরি হবে, ভিব্রিও প্লাজমিড থেকে ভিব্রিওসিন তৈরি হবে। এগুলো ভিন্ন ভিন্ন জিনিস। তো বইয়ের ক্ষেত্রে ওই যে প্রথম দিন আমি দেখালাম না, যে রেড এবং হোয়াইট বায়োটেকনোলজিকে এক করে দিয়ে দিছে। হোয়াইট মানে তো সম্পূর্ণ ভিন্ন জিনিস। তো ব্যাপারটা ওই রকম, যে সব কিছু একসাথে দিয়েছে, সব বাক্যটা উল্টা হবে।
ব্যাপারটা ক্লিয়ার হলো না ভাই, যদি ব্যাকটেরিয়াতে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে তোমরা এত কিছু কেন জানতে চাও, বা আপনিই তো বলছেন প্রশ্ন করার জন্য। এই যে নাবিল আঞ্জুম ভাই, আপনি আপনার প্রোফাইল পিকের ছবিটা চেঞ্জ করবেন। আপনার প্রোফাইল পিকের দিকে দেখলে মনে হয় যে আপনি খুব মানে দেখে আমাদের খুব করতেছেন, হাসতেছেন। একটু কিছু আছে না, এই টাইপের ইমোজি দিবেন, মানে সিরিয়াস মুডে প্রশ্ন করছেন, তো এরকম হাসতে হাসতে প্রশ্ন করলে তো আমি পাত্তাই দিব না। আচ্ছা, ছোট্ট একটা ব্রেক নেই, ব্রেকের পর থেকে আমরা কথা বলি। তো তোমরা একটু লিখে রাখো তোমাদের প্রশ্নগুলা, ব্রেকের পরে এসে আমি বলছি। তোমাদের আমি 2-3টা প্রশ্ন দিয়ে যাই অযথা কথা বলার থেকে। কাজ কি? জিএমও কি? প্লাজমিড অর্থ কি? তোমরা 3টা প্রশ্নের আনসার করো, আমি আসতেছি।
আচ্ছা আমাদের এই এক্সামগুলো তো আমরা খুব সহজে ওয়েবসাইটে দিতে পারতাম, তাই না? মেডিকেল রিভিশন শুধু ইনপুট দিতে এটা এক্সেলে যায় না, এটা এক্সেল থেকে সরাসরি আপলোড দিলে সাথে সাথে আসসালামু আলাইকুম। তোমাদের যে সামনে পরীক্ষা হবে, পরীক্ষায় যে আমরা রেজাল্ট দেওয়ার একটা সিস্টেম তৈরি করেছি, কারণ আমরা হচ্ছে টেকনিক্যালি ট্রাই করছি যে আমরা একটু আপগ্রেড হতে। টেকনিক্যালি আপগ্রেড হওয়ার সব থেকে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হলো আমরা যখন আমরা অফলাইনে চলে যাব, তো অফলাইনে তো আমরা ব্রাঞ্চ 2 জায়গায় করব। তো আমাদের টার্গেট হচ্ছে যখন কোনো স্টুডেন্ট আসবে, এসে ওই বাংলাদেশে কোনো ফিঙ্গারপ্রিন্ট এন্ট্রি আছে কোনো কোচিং সেন্টারে? কম আছে, কম। তো আমাদের টার্গেট হচ্ছে যে মাঝে মাঝে দেখা যায় না যে 2-1 আসে না। আমি যখন এই যে এখানে পড়াইতাম, তো সকালবেলা করে দেখতাম যে আমার এক স্টুডেন্ট আর একজনের হাত ধরে আমার গলিতে যাচ্ছে, সে জানে না যে আমি ওই গলিতে থাকি। তো মাঝে মাঝে মুখোমুখি দেখা হতো। খুব ইন্টারেস্টিং ব্যাপার যে ওই স্টুডেন্টের মা সব থেকে সিরিয়াস, আমার ফোন দিত, আমার ছেলে না মেয়ে বলবো না, যে আমার স্টুডেন্ট গেছে কি না, পড়ছে কি না। ভোরবেলা দেখা যায় তো প্রায় সে ক্লাস করতো না। তো আমাদের টার্গেট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এন্ট্রি দিয়ে ক্লাসে ঢুকবে, নট কোচিং সেন্টারে বা একাডেমিতে আসছে, এটা না। ক্লাস করে ক্লাসে বের হওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে যাবে। তো ফ্যামিলি কিন্তু সাথে সাথে মেসেজ পেয়ে যাবে যে আপনার স্টুডেন্ট এই মাত্র ক্লাসরুমে ঢুকেছে, এই মাত্র ক্লাসরুম থেকে বের হয়েছে, আপনি তার সাথে কন্ট্যাক্ট রাখুন। ব্যাপারটা এরকম আর কি। তো রেজাল্টের ব্যাপারেও আমরা এটা করেছি যে তোমাদের তো অনেক স্টুডেন্ট, রেজাল্ট তো এখন সবারই দেওয়া লাগবে। এক্সাম শেষ 5 মিনিট 10 মিনিটের মধ্যে রেজাল্ট ওয়েবসাইটে চলে যাবে, এইটা একটা। 2 নাম্বার হচ্ছে সবার তো টেক্সট চলে যাবে সব জায়গাতে, গার্ডিয়ানের কাছে বা তোমাদের কাছে। ফোনের যে SMS আছে, SMS এর মাধ্যমে যাবে, ফোন SMS এ যে তুমি তোমার পজিশন কত, আজকের পরীক্ষায় সর্বোচ্চ মার্ক কত পেয়েছে, এগুলো থাকবে। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে তুমি ওয়েবসাইটে গিয়ে তোমার রেজাল্টটা দেখতে পাবা, তুমি যদি SMS না পাও রেজাল্ট দেখতে পাবা। আর আমরা একটা মানে একটা ব্যবস্থা রাখবো যেখানে সবসময় সেরা 50 জন শাফলিং হতে থাকবে। তুমি আজকে খারাপ করছো, তুমি 50 জন থেকে নেমে গেলা বা নিচে নেমে যাচ্ছ, আরেকজন ভালো করছে উপরে উঠে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি আর কি এগুলো করার জন্য। তো তোমরা আমাদের জন্য অবশ্যই দোয়া করবা। আমাদের অনেক কিছুই ছিল না, আমাদের অনেক ল্যাকিং ছিল। ধীরে 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 আমরা এগুলোকে সমাধান করার চেষ্টা করছি। ভাই, মডেল টেস্টের প্রশ্নে কি করবেন? জিকে আর ইংলিশ বইতে যে এতগুলো ভুল আছে, সেগুলো আমরা সঠিক উত্তর হিসেবে সাবমিট করব, না হলে তো সঠিক উত্তরটা দাগিয়েও কম নাম্বার পাবো। তো জিকে এবং ইংলিশের ক্ষেত্রে বলে রাখি, যেহেতু আমরা পুরোটাই হচ্ছে অটোমেশনের মধ্যে ফেলতে চাচ্ছি পরীক্ষার পর, তাহলে আমরা একটা সময় দিতেই পারি যে এই সময় তোমরা বলবা যে এই কোশ্চেনটা ভুল আছে। তো সাথে সাথে আমরা হচ্ছে ওই কোশ্চেনটা কারেকশন করে ফেলবো, মার্ক ওই অনুযায়ী ডিস্ট্রিবিউশন হবে, সাথে সাথে হয়ে যাবে। জিকে যদি ভুল হয়ে যায়, আমরা সাথে সাথে এটা সলভ দিয়ে দিব। তোমাদের বলা হবে যে এইটাতে ভুল, তোমরা বলবা এটাতে ভুল আছে, তো এই প্রবলেমটা সলভ করা হবে। আর এই যে বিভিন্ন টাইপের জিকে আছে না, মানে যারা চেষ্টা করছে উপরে ওঠার, তো এখানে একটা প্রবলেম আছে যে তারা একই সাথে 2টা করে রেফারেন্স ব্যবহার করে, 2টা করে তথ্য দেয়, আপগ্রেডেড তথ্য উইকিপিডিয়া থেকে নিয়ে আসে, কিন্তু চলমান যে তথ্যগুলো চলে সব পরীক্ষাতে ওগুলোই কিন্তু বারবার আসে। এই জন্য আমরা ট্রাই করবো যে বিসিএস এর যে জিকেটা আছে, বিভিন্ন ধরনের তো আছে, ওখান থেকে এবার আমরা জিকের কোশ্চেনগুলো করার ট্রাই করবো। আমরা এই টাইপের বই থেকে আর কোনো প্রশ্ন করব না। এই হচ্ছে ঘটনা। ইংলিশের ক্ষেত্রে আমরা কোনো বই দিব না, ইংলিশের ক্ষেত্রে আমরা যে কোনো বই থেকে কোশ্চেন করতে পারি। বোঝা গেল? ভাইয়া, অফলাইনে মাঝে মাঝে দাওয়াত দিন, জাস্ট ক্লাস করে চলে আসবো, লম্বা সময় ধরে আছি এখানে, কাউকেই দেখলাম না, আফসোস। ফাহমিদা নিশাত,
তুমি একটা ভালো জায়গায় চান্স পাও ইনশাআল্লাহ, আমরাই তোমাকে বলবো যে আসো এখানে, এটা আমাদের নিজেদের জন্য সম্মান। অবশ্যই আমাদের স্টুডেন্টের সাথে আমরা কমিউনিকেশন রাখবো। মাহিন, কলেজে এরকম ছিল ভাই, কিরকম ছিল বুঝতে পারছি না। বহু কষ্টে মেডিকো রেজাল্ট ধামা চাপা দেই, আপনিও শুরু করলে গিয়েছি, আমার আম্মু আপনার বড় ভক্ত। নাবিল আমজুন ভাইয়া। আচ্ছা, তাসনিম মাহমুদ অনেক একটা প্রশ্ন করেছো, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, যে ব্যাকটেরিয়ার প্লাজমিডের সাথে অন্য কোনো বৈশিষ্ট্যের নতুন ডিএনএ অংশ যুক্ত করেছি আমরা, ওকে। হওয়ার পর যে ডিএনএ পাবো সেটা কি অ্যান্ডোসিম্বায়োসিস বলা যাবে কিনা, এটা কি এখন অ্যান্ডোসিম্বায়োসিস কিনা। এবার আমি বলি, অ্যান্ডোসিম্বায়োসিস অর্থ কিন্তু হচ্ছে অ্যান্ডো মানে হচ্ছে এই কোষটার এখন ভেতরে যেতে হবে, ওকে। অ্যান্ডো আমরা পেলাম। দুই, সিন, সিন মানে হচ্ছে টুগেদার। টুগেদার বলতে এখানে একটু ভালো করে খেয়াল করো তো, সিন শব্দের অর্থ পরে আছে কিন্তু বায়ো, বায়ো মানে কিন্তু হচ্ছে জীবন বা জীব। তো কোনোভাবেই কিন্তু এই কোষের ভেতরে এই জিনিসটা তো কোনো জীব না, এটা রাসায়নিক পদার্থ। সজীব জিনিস এটা না মৃত জিনিস? রাসায়নিক পদার্থ। তো এ আর এ পাশাপাশি আছে, বাট এটা যেহেতু বায়ো না তাহলে অ্যান্ডোসিন হইল, বাট অ্যান্ডোসিন বায়ো হবে না, অ্যান্ডোসিন এই পর্যন্ত কিন্তু শেষ। তাহলে এই টাইপের যেহেতু টার্ম নাই, তাহলে আমরা কোনোভাবে এটাকে অ্যান্ডোসিম্বায়োসিস বলতে পারি না। তাহলে অ্যান্ডোসিম্বায়োসিস কি আসলে? অ্যান্ডোসিম্বায়োসিস দেখো এই কোষটার মতো, দেখো এই যে একটা কোষ, অ্যান্ডো এর ভেতরে যেতে হবে, অ্যান্ডো এই যে একটা কোষ যার নিজস্ব হচ্ছে নিউক্লিক অ্যাসিড আছে, এই যে একটা কোষ যার নিজস্ব নিউক্লিক অ্যাসিড আছে। তাহলে এইটা একটা জীবন, এটা একটা জীবন, কারণ এটা একটা কোষ, কোষ মানে জীবিত জিনিস, রাইট? তাহলে এদের সম্পর্কটা কিন্তু সিম্বায়োসিস। এর ভেতরে দুইজনই আছে, এই জন্য অ্যান্ডোসিম্বায়োসিস। এটার ভেতরে এরা আছে, বাট এরা জীবিত নয়, বায়ো নয়, এই জন্য সিন বায়ো বলা যায় না। আচ্ছা, আমি একটু কিছু টার্ম একটু দেখাই তোমাদের। আচ্ছা, তোমরা তো এই চ্যাপ্টারটা পড়ে আসছো, এখানে কি করা হয়, এখানে হচ্ছে তুমি একটা প্রথমে হচ্ছে চিন্তা করবো যে আমি এরকম একটা ছবি চাই। তাহলে একটা পার্ট হচ্ছে একটা ছবি চাই, এই ছবিটা দিয়ে আমি একটা হচ্ছে মানে একটা ডিএনএ চাই, এই ডিএনএ দ্বারা তুমি মানুষের ইনসুলিন তৈরি করবা। এখন কি করতে হবে, এরকম নিতে গেলে আমার শরীর থেকে একটা পার্ট নিলা, ওর শরীর থেকে একটা পার্ট নিলা, ব্যাকটেরিয়ার শরীর থেকে, দুইটাকে আবার একসাথে করলা, করার পর একটা ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিলা, ঠিক আছে? তো ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিলা, সংখ্যা বাড়াইলা, সংখ্যা যখন বাড়লো, বাড়ার পর তুমি একটু চেক করতেছো না এটা ঠিক আছে কিনা, চেক করলা, চেক করে যখন দেখছো না ঠিক আছে, তাহলে ওগুলো নিয়ে আবার হচ্ছে উদ্ভিদ কোষে বা প্রাণী কোষে তুমি দিয়ে দিলা। তো এই কয়েকটা ধাপ আছে, তো রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতি তোমরা তো জানো এগুলা। তো এখানে কিছু টপিক আছে, টপিকগুলো আমি একটু দেখাই কি কি টার্ম আছে। আমি এই ডিএনএটা আছে রিকম্বিনেন্ট ডিএনএ, ওকে। তো তুমি অনেকগুলা রিকম্বিনেন্ট ডিএনএ পেয়ে গেলা। তো এইটা যে সত্যিকারের রিকম্বিনেন্ট ডিএনএ, এগুলাই আমি চাইছি। আমি একবার চেক করবো, চেক না করে তো এই জিনিসগুলো আমি কোনো উদ্ভিদ শরীরে দিতে পারি না, পারি নাকি? তাহলে চেক করার জন্য কিছু পদ্ধতি আছে। এক, পিসিআর। দুই, ডিএনএ প্রব। তিন, রেস্ট্রিকশন ডাইজেশন।
ওকে, তিনটা পদ্ধতিতে দেখা যায় যে এগুলো ঠিক আছে। কিভাবে? পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। ধরা যাক তুমি অল্প কিছু পাইছো, কারণ তুমি তো একবারই প্রোডাকশনে যাবা না, কোটি কোটি তৈরি করবা না যতক্ষণ কনফার্ম হচ্ছ না। তাই করবো নাকি? তুমি একটা কোম্পানিকে দায়িত্ব দিলা, কোম্পানি তোমাকে একটা স্যাম্পল পাঠাইলো, তুমি না দেখা বললো জান এটা রাস্তা থেকে আসতেছে, যান আপনি এটা কারখানায় নিয়ে যান। তুমি তো আগে চেক করবা, তাই না? একটা থেকে ধরা যাক 2-3টা হয়েছে, তুমি এখন চেক করবা যেটা ঠিক আছে কিনা, এরপরে তো প্রোডাকশনে পাঠাবা। কিভাবে তুমি চেক করবা ঠিক আছে? একটা পদ্ধতির নাম হচ্ছে পিসিআর। পিসিআর মানে হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। দেখো, এজ মানে হচ্ছে এনজাইম, তাহলে এটা একটা এনজাইম। পলিমার মানে হচ্ছে কি? বড় হওয়া বা বড় জিনিস, বড় কিছু, বৃহৎ। চেইন মানে হচ্ছে কি? শিকল। রিঅ্যাকশন মানে কি? হচ্ছে শিকল হওয়ার বিক্রিয়া, বা হচ্ছে এই যে বড় কিছু তৈরি হচ্ছে, 1 2 3 4 5 6 এরকম করে চেইন হচ্ছে। তো পুরো ব্যাপারটা হচ্ছে এটা একটা এনজাইম যেটা চেইন বিক্রিয়া দেয়, চেইন বিক্রিয়ার মাধ্যমে বেশি করে বা বড় কিছু তৈরি করে। তো তুমি যেহেতু 2টা নিছো, তোমাকে দ্রুত চেক করতে হবে যে এগুলো ঠিক আছে কি না। আমি চেক করব, অনেকগুলো করি আগে, বাড়াইলা এগুলোকে। কিভাবে? পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে বাড়াইলা। তাহলে চেইন রিঅ্যাকশনটা দেয় কোন এনজাইম? পলিমারেজ চেইন সরি, এটাই হচ্ছে প্রক্রিয়া। সরি, এই প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি ঘটানো হয়, যে প্রক্রিয়াতে একটি পলিমারেজ এনজাইম ব্যবহার করা হয়। তাহলে এটা একটা চেইন রিঅ্যাকশন প্রক্রিয়া যেখানে পলিমারেজ এনজাইম ব্যবহার করে এগুলোকে অনেক সংখ্যায় বাড়ানো হয়। সংখ্যা যদি বাড়াও তাহলে খুব দ্রুত তুমি বাড়াইলা, বাড়ানোর পরই তুমি চেক করলো না এটা ঠিক আছে, এখন যান প্রোডাকশনে পাঠান। বোঝা গেল? 1 2 নম্বর হচ্ছে রেস্ট্রিকশন ডাইজেশন। দেখো, রেস্ট্রিকশন ডাইজেশন, লুক, ডাইজেশন মানে কি? হজম। হজম মানে কি? একটা বড় খাদ্যকে ছোট টুকরো টুকরো খাদ্যে পরিণত করা, রাইট? রেস্ট্রিকশন মানে কি? কাটা। এই যে এখানে তো কাটলা, কেটেই তো ডাইজেশনের ব্যাপারটা হইলো। তাহলে রেস্ট্রিকশন ডাইজেশন মানে হচ্ছে তুমি যে জিনিসটা পাইলা, একটু যখন 2টা 3টা তৈরি হইলো, তখনই তুমি এটাকে কেটে 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 চেক করতেছো যে আমি প্রোডাকশনে তো পাঠাবো, আমি একটু চেক করি। কিভাবে? এটাকে আমি ভেঙে টুকরা টুকরা করি। করে না? যখন একটা রোড তৈরি হয়, রোডে যখন পিচ ঢালে, পিচ ঢালার পর ইঞ্জিনিয়াররা যায়, গিয়ে ওই যে তাদের লোহা বা কিছু একটা থাকে, পিচগুলো তুলে দেখে না জায়গাটা ঠিক আছে কিনা, পুরুত্ব ঠিক হইলো কিনা, সব কিছু ঠিক হইলো কিনা। করে না? নতুন রোড করার পর আবার কেন সে করতেছে? কারণ এখন যদি ভুল হয়, এখনই কাজ থামাইতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে। ঠিক তো? তাহলে রেস্ট্রিকশন ডাইজেশন মানে হচ্ছে পুরা নতুন যে রিকম্বিনেন্ট ডিএনএটা আমরা পেলাম, এটাকে রেস্ট্রিকশন করা বা কেটে ফেলে চেক করা। ওকে, তাহলে 2ভাবে আমরা চেক করতে পারি। একটা হচ্ছে সংখ্যা অনেক বাড়িয়ে আমরা দেখতে পারি না সব ঠিক আছে, আরেকটা হতে পারে যে আমরা রেস্ট্রিকশন ডাইজেশনের মাধ্যমে চেক করতে পারি। আরেকটা হচ্ছে হাইব্রিডাইজেশন ডিএনএ প্রব। হাইব্রিডাইজেশন প্রব, এটার নাম হচ্ছে ডিএনএ প্রব। ওই যে তোমরা যখন বসুন্ধরা সিটিতে ঢোকার সময় কিন্তু তোমাদের একটা এই যে বড় লাঠি আছে নেটের মতো, শরীরের মধ্যে এরকম করে দেখে, কিছু যে মেটাল থাকে ডিটেক্ট করে ফেলে, মেটাল ডিটেক্টর, রাইট? তো তোমরা তো জানো যে ডিএনএতে 2টা স্ট্র্যান্ড থাকে, তাই না রে? একটা প্রধান স্ট্র্যান্ড বা টেমপ্লেট, আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে হচ্ছে এ একা থাকবে না, এর সাথে আরেকজন থাকবে, মানে এর বিপরীত ক্ষার বা নিউক্লিওটাইড যুক্ত। তো তুমি যদি এইটাকে চেক করতে পারো, তাহলে একটা হচ্ছে মেটাল ডিটেক্টর নিলা, ওই মেটাল ডিটেক্টর তোমার এইরকম একটা কমপ্লিমেন্টারি জিন আছে। বোঝা গেল? কি আছে? এই যে এটা। তাহলে তুমি ওইটা যদি এর কাছে নিয়ে এসো,
তাহলে কিন্তু তুমি চেক করতে পারো ম্যাচ করে, যে ম্যাচ করছে না, ঠিক আছে। খুবই জটিল এবং খুবই সূক্ষ্ম একটা প্রক্রিয়া ডিএনএ প্রবিং করা, মেটাল ডিটেক্টরের মতো। তো এখানে বলা আছে যে মেসেঞ্জার আরএনএর মতো বা মেসেঞ্জার আরএনএ দিয়েও চেক করা যায়। তোমরা দেখো তো, একটু ভালো করে খেয়াল করো, এই ডিএনএর কিন্তু প্রধান স্ট্র্যান্ড কিন্তু এই যে নিচেরটা, তাই না? তো তুমি যদি এর যে তথ্যগুলো আছে এই তথ্য অনুযায়ী কোনো একটা প্রোডাকশনে যেতে চাও, প্রোটিন প্রোডাকশন, তাহলে তোমাকে কি করতে হবে, এই জায়গাটাকে খুলতে হবে। খুললা, ওকে, এটা তুমি খুললা, কারণ প্রধান হলো এটা কমপ্লিমেন্টারি। তখন তো এই যে কি হয়, যে একটা নতুন একটা ডিএন এখান থেকে আরএনএ একটা তৈরি হয় কীভাবে, এইটার এগেনস্টে একটা, এর এগেনস্টে হচ্ছে টি, সির এগেনস্টে হচ্ছে জি, এরকম এটা তৈরি হয়। এই জিনিসটা এখান থেকে বের হয়ে যায়, এই যে এটা এখানে আসলো, এইটাই চলে যায় হচ্ছে ওই যে রাইবোজোম আছে না, রাইবোজোমে গিয়ে বলে আমি আজকে রাইবোজোমে একদিন উৎপন্ন হয়েছে কোথায়, নিউক্লিয়াসে যে ডিএনএ আছে, ডিএনএ যে প্রধান টেমপ্লেট যেটা আছে, ওই টেমপ্লেটটার যে কথাগুলো এখানে লেখা আছে আমি ওগুলো জাস্ট বিপরীত বর্ণগুলো লিখে নিয়ে আসছি। তাহলে আমি যদি এখন আসছি, আমাকে এখন আমার বিপরীতগুলো করো, তাহলে তোমরা কিন্তু এই চিত্রগুলো বা এই ছবিগুলো পাবা, তাই না? সিলগুলো কি উল্টা হয় না? তাহলে এটা হচ্ছে ঠিক লেখা। তাহলে ঠিক লেখাটার যদি আমি একটা সিল তৈরি করতে চাই, এই যে আমি একটা উল্টা সিল তৈরি করলাম, উল্টা সিলটা যদি এখানে এসে আবার সিল মারে, তাহলে এখানে তো সিধা সিল তৈরি হবে। মানে কি, তুমি এই যে এইটাই পাবে, এই লাইনটাই। তাহলে ডিএনএ প্রবে শুধু কমপ্লিমেন্টারি এটাও ব্যবহার করা হয় না, এই এমআরএনএটাও ব্যবহার করা হয়। বোঝা গেল? আসলে এইটা আর এইটা একই জিনিস, এইটা আর এটা কি একই জিনিস। এটা হলো যে পুরোটা জিনিস, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, বাট এইটা হচ্ছে হতে পারে যে এতটুকু, একই কথা। মেলা কথা হয়েছে আজকে না? আমরা এখন ব্রেকে চলে যাব, ব্রেক না, ছুটিতে যাব, শেষ করব। তোমাদের কি কোনো কথা আছে? তোমাদের কোনো প্রশ্ন আছে? র্যাপিড টেস্ট পিসিআর পরীক্ষা করে করোনা টেস্ট হয়। এই পিসিআর কি উপরের পিসিআর এর মতো? পিসিআর সব জায়গায় সেম, আরটি পিসিআর। আরটি মানে হচ্ছে র্যাপিড, টিতে হচ্ছে টেস্ট, পলিমারেজ চেইন রিয়াকশন। তাহলে চেইন রিয়াকশনের মাধ্যমে আমরা কি করি, খুব দ্রুত বা র্যাপিডলি আমরা হচ্ছে ওই করোনার যে ভাইরাসটা আছে SARS-CoV-2, ওর আমরা আরএনএটাকে খুব দ্রুত বাড়াতে পারি চেইন রিয়াকশনের মাধ্যমে। তা দ্রুত মানে কি, র্যাপিড। তা দ্রুত বাড়ালে তো আমরা টেস্ট সম্পন্ন করতে পারবো, দেখতে পারবো যে ঠিক আছে বা এইটা কি না। তাহলে র্যাপিডলি আমরা টেস্ট করলাম। তো এই কথাটা যদি বাদ দাও তুমি, তাহলে ওই পিসিআর এই পিসিআর সেম জিনিস, একই জিনিস। আচ্ছা, আমি আর 3টা টার্ম 3 মিনিটে বোঝাই দিয়ে লাইভ থেকে আমি চলে যাবো, ঠিক আছে? কি কি? হিট শক, দুই ইলেকট্রোপোরেশন, 3 মাইক্রো ইনজেকশন, 4 ব্যালিস্টিক্স, 5 ক্যালসিয়াম ক্লোরাইড হিট শক। লাইপোসোম, আর হচ্ছে
অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিএমবি। তোমরা কি আছো সবাই অনলাইনে? বা জিকে এবং ইংলিশ এক্সামের আগে কোন কোন টপিক থেকে কোশ্চেন করবেন সেটা বলা হবে না। হ্যাঁ, আমরা সিলেবাস দিয়ে দিব, সিলেবাস থেকে প্রশ্ন করা হবে। এটা কি কোশ্চেন করে দেখো তো। ওকে, এই শেষ। আচ্ছা, লাস্ট যে টপিকটা আছে এই টপিকটা বলি, তারপর আমি কোশ্চেন চেক করছি। দেখো, কাঙ্ক্ষিত তুমি একটা হচ্ছে প্লাজমিডগুলোকে বাড়িয়ে নিজের মতো একটা জিন পেলা। এখন জিনটাকে তোমাকে অর্গানিজমের ভেতরে দিতে হবে। মানুষের ভেতরে হতে পারে, এটা উদ্ভিদের ভেতরে হতে পারে। কিভাবে দিবা? তো জিনকে তো তোমাকে শুধু কোষের ভেতরে দিলেই হবে না, তোমাকে একবার নিউক্লিয়াসের কাছে নিয়ে যেতে হবে, এই যে এখানে নিয়ে যেতে হবে, রাইট? তো তোমাকে কোষের ভেতরে সাইটোপ্লাজম এখানে যেতে হবে। কিভাবে হতে পারে দেখো, এই কোষটাকে তুমি যে কেটে ঢোকাইতে চাও তাহলে কোষটা নষ্ট হয়ে যাবে। তাহলে তোমাকে এমন একটা কিছু করতে হবে যেন এই দেয়াল কিন্তু অর্ধবেদ্য। অর্ধবেদ্যর আরেকটা সমার্থক শব্দ হচ্ছে বৈষম্যভেদ্য। বৈষম্যভেদ্য মানে কি? কাউকে ঢুকতে দিবে, কাউকে ঢুকতে দিবে না। অর্ধবেদ্য মানে কি? ওই যে কাউকে ঢুকতে দিচ্ছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, অর্ধেক অর্ধেক ব্যাপার। তো এ কখনো ডিএনএ কে ভেতরে ঢুকতে দেয় না, কারণ ডিএনএ খারাপ জিনিস, তার জন্য বিপজ্জনক হতে পারে। কি হয় দেখো, তুমি কোষগুলাকে হিট শক দিবা। হিট শক কি জিনিস? ইন্টারনেটে সার্চ করবা, খুব সহজ জিনিস। হিট শক দিলে এই যে দেয়ালগুলো আছে পারমিয়াবিলিটিগুলো চেঞ্জ হয়ে যায়। পারমিয়াবিলিটি মানে হচ্ছে ভেদ্যতা। পারমিয়াবিলিটি মানে কি? ভেদ্যতা। তাহলে সে কিন্তু আগে ঢুকতে পারতো না, এখন কিন্তু ঢুকতে পারবে। তাহলে কাঙ্ক্ষিত ডিএনএটাকে আমরা কোষের ভেতরে যদি দিতে চাই তাহলে এভাবে দিতে হবে, হিট শক তৈরি করে দেয়ালের পারমিয়াবিলিটিটা চেঞ্জ করে দিতে হবে। 1 2 নম্বর হচ্ছে ইলেকট্রোপোরেশন। সেম জিনিস, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তুমি যদি তৈরি করো, চুম্বক ক্ষেত্র যদি তৈরি করো, তাহলে কোষগুলোর মধ্যেও একটা ঘটনা ঘটবে, সেটা হলো পারমিয়াবিলিটিটা চেঞ্জ হয়ে যাবে। তো আগে যে জিনিস ঢুকতে পারতো না বা বের হতে পারতো না, এগুলো কিন্তু এখন ঢুকতে এবং বের হতে পারবে। এটাকে বলা হয় ইলেকট্রোপোরেশন। পোর মানে হচ্ছে ছিদ্র। এই যে তুমি এখানে একটা ইলেকট্রো বা ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি করলা, তাহলে এগুলো এখন মানে প্রবেশ করতে দিচ্ছে, মানে পোর বা ছিদ্র তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, ইলেকট্রোপোরেশন। পোর মানে হচ্ছে ছিদ্রপথ। ব্যালিস্টিক্স খুবই ইন্টারেস্টিং জিনিস। স্বর্ণের একটা পাতের মধ্যে ডিএনএটাকে রেখে গুলি করতে হয়, কোষের মধ্যে ভেতরে প্রবেশ করে। কিছু বুঝলা? এটা আমি বুঝি নাই, এটা স্টাডি করলে তোমরা বুঝতে পারবে, এত টাইম নেই। ব্যালিস্টিক্স, ওকে। ব্যালিস্টিক্স শব্দ অর্থ কিন্তু ফায়ার আর্ম। ফরেন্সিকে কিন্তু একটা ব্রাঞ্চ আছে, ফরেন্সিক ব্যালিস্টিক্স। এটা আমার খুব প্রিয় একটা সাবজেক্ট। গোলাগুলি সবারই পছন্দ, তোমাদেরও খুব ভালো লাগে পড়তে, যারা মেডিকেলে যাবা।
লেখালেখি যদি করতে চাও থ্রিলার, তাহলে এগুলো পড়ো বেশি বেশি করে। ক্যালসিয়াম ক্লোরাইড এবং হিট শক, এই কোষটার ভেতরে তো তুমি এই বাইরে থেকে একটা জিনিস প্রবেশ করাবা, কি প্রবেশ করাবা? জিন। তাহলে এই কোষগুলাকে বা এই অর্গানিজমটাকে একটু ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে রাখো। কোথায় রাখবো? শীতল ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে। আর একটা হিট শক দাও, তাহলে আবার সেম দেয়ালের পারমিয়াবিলিটিটা চেঞ্জ হয়ে যায়। প্লাজমা মেমব্রেনের কি হয়? ভেদ্যতাটা পরিবর্তন হয়। ক্লিয়ার? লাইপোজোম, লাইপোজোম দেখো এইরকম একটা আমরা ভেসিকল বা একটা থলি তৈরি করব, এটার ভেতরে আমরা ডিএনএটা রেখে দেবো। এইটাকে আমরা এর কাছে নিয়ে আসবো। কাছে আনলে কি হবে? যে এরকম দেখো, এর দেয়াল আর এর দেয়াল একসাথে হয়েছে, হয়ে কাছাকাছি চলে আসছে। খুব সহজ। এ করবে কি, কনজুগেশন নালী তৈরি হবে, এই জিনিসটা বের হয়ে এখানে চলে আসবে। এর মধ্যে গেল কি না? গেল। এটা নাম হচ্ছে লাইপোজোম। অ্যাগ্রোব্যাগ এবং টিএমভি, আমরা যদি কখনো এইটাকে টিএমভি ভাইরাসের ভেতরে রেখে দিই, টিএমভি ভাইরাস তো তোমরা জানোই কেমন দেখতে, এইরকম দেখতে। কত কাহিনী, ছবি অ্যাড করা লাগে। টিএমভির ভেতরে আমরা যদি দিয়ে দিই এই জিনিসটাকে, তো টিএমভি তো জানোই তোমরা, একটা কোষের মধ্যে বসে, তামাক গাছের ক্ষেত্রে বসে সে করবে জেনেটিক ম্যাটেরিয়ালটা বা আমরা যে জিনটা দিলাম সেটাই যে ভেতরে প্রবেশ করা দেয়। এটা তো তোমরা পড়ে আসো লাইটিক লাইসোজেনিক চক্র থেকে। অ্যাগ্রোব্যাগ বলে যে ব্যাকটেরিয়াটা আছে, এর ভেতরেও আমরা জিনটা দিতে পারি। সে জিনটা নিয়ে কাঙ্ক্ষিত উদ্ভিদ বা প্রাণীর শরীরের ভেতরে প্রবেশ করতে পারে। বোঝা গেল? অনেক পড়াইলাম আমরা, তো এই জায়গার আমি আসলে টপিকগুলো বোঝাই দিলাম। এখন তোমরা যদি পড়ো, তোমাদের পড়তে সহজ মনে হবে। তো আমরা লাস্ট ডেতে এই চ্যাপ্টারটা শেষ করে আমরা ফাইনাল দা 12th শুরু করব। কিছু বোঝা গেল? তালিবাম গাছ আছে ওখানে, সুন্দরী গাছ আছে, কেওড়া গরান আছে, ঘড়িয়ালও আছে। বাই কোনোভাবে যদি লেসিথিন কোলেস্টেরল যদি কোষ ঝিল্লিতে প্রবেশ করাতে পারি, তাহলে তো ভেদ্যতা পরিবর্তন হওয়ার কথা। এমন কোনো প্রসেস নাই। লেসিথিন এবং লেসিথিন কোষ ঝিল্লিতেই থাকে, তো ও আসলে ওই যে মুভেবল, ও হচ্ছে মুভেবল। তো প্রবেশ করানোর আসলে কি আছে? প্রত্যেকটা অর্গানিজম বা হচ্ছে প্রত্যেকটা বায়ো অর্গানালিজ কিংবা অর্গানিজম বলো, আমাদের ক্ষেত্রে বলো, উদ্ভিদের ক্ষেত্রে বলো, সবারই কোষঝিল্লি প্রায় একই রকম। তো সবারই তো লেসিথিন আছেই। লেসিথিনের এখানে কোনো প্রভাব নাই। লেসিথিনের ভেতরে তুমি কোন জায়গায় একটা ডিএনএ ভরাই দিবা যে তুমি নিয়ে যাও? লেসিথিনের সাথে যে যৌগ উৎপন্ন করতে চায় তাকে তুমি আয়ন দাও। ডিএনএ তো বিশাল যৌগ, এটা তো লেসিথিনের সাথে যৌগ উৎপন্ন করতে পারবে না। ইনভিভো প্রসেসটা কি? ইনভিট্রো মানে হচ্ছে কাচের ভেতরে, ইনভিভো মানে হচ্ছে লাইভ যেগুলো আছে, লাইভ অর্গানিজম। যে ওই যে এখন কিন্তু কোভিড টেস্ট, মানে কোভিডের যে আমাদের এগেনস্টে যে আমাদের যে ভ্যাকসিনটা দেওয়া হবে, তো এটাও তো কাইন্ড অফ হচ্ছে ভাইরাস, যেহেতু মৃত ভাইরাস কিংবা ভাইরাসের একটা শরীরের পার্ট বা ভাইরাল জিনোমটা আমাদের শরীরে দিয়ে দিবে। তো দেখো, হতে পারতো যে টেস্ট টিউবের মধ্যে SARS-CoV-2 ভাইরাসটা দিছে, অ্যান্টিবায়োটিক বা ভ্যাকসিনটা দিছে, দেওয়ার পর দুইজন বিক্রিয়া করে ধ্বংস হয়ে গেছে ভাইরাসটা। টেস্ট টিউবের মধ্যে যদি আমরা এটা টেস্ট করতাম, তাহলে এটার নাম ছিল ইনভিট্রো ব্যাপার, মানে কাচের ভেতরে করলাম।
তো এটা না করে এটা আমরা করছি, ইনভিট্রোটা শেষ করছি, করার পর এখন পপুলেশনের উপরে কাজ করছি। পপুলেশন মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে মানুষ বা কোনো একটা প্রাণীর মধ্যে। তো এখন দেখো যে ভাইরাল জিনোমটা আমাদের শরীরে দেওয়া হচ্ছে, লাইভ যারা তাদের ক্ষেত্রে। বোঝা গেল? এইটা হচ্ছে ইন ভিভো। ইনভিট্রোটা কি? গবেষণাগারে কাচের ভেতরে যেটা টেস্ট করলাম। লাইভ পপুলেশনের উপরে বা লাইভ অ্যানিমেলের উপরে যেটা কাজ করলাম, এটার নাম কি? তাহলে কাচের ভেতরে আমরা মাইক্রোস্কোপতে দেখছি কি কি চেঞ্জ হয়, আমাদের উপর যদি দেওয়া হয় তাহলে আমাদের উপর আমরা বাইরে থেকে চেঞ্জটা দেখতে পাবো। এই হচ্ছে দুইটার পার্থক্য। তো যাই হোক, আজকে আমি যদি কোথাও কোনো ছেড়ে রাখি, একটা কনফিউশন আরটি পিসিআর নিয়ে একজন করছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেইন রিয়াকশন কিনা। হ্যাঁ ঠিক আছে, এটাও আরটি মানে হচ্ছে র্যাপিড টেস্টও। তো আমি কি র্যাপিড টেস্ট বলছি ওই যে আরটি পিসিআর ওই জায়গাতে, তাই না? আরটি মানে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো দেখে আমি গ্রুপের মধ্যে দিয়ে দিব না। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। পরের ক্লাসটা একটু বড় হবে। ভালো থাকো, সুস্থ থাকো।